শেষোক্ত কথাটা শুনে সারহানের মেজাজ বিগড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমাকে লেভির মামু বলা বন্ধ কর, নয়তো থাপ্পড় মেরে মুখ উল্টাপাল্টা বলার স্বাদ মিটিয়ে দেব। অরিত্রিকা ঢোক গিলে পিটপিট করে চাইল সারহানের পানে। রক্তাভ বর্ণের দুটো চোখ তার দিকে নিবদ্ধ। হাত পা কাঁপতে লাগলো তার। ভালোভাবে তাকাতেই খেয়াল করলো সারহান উন্মুক্ত শরীরে শুধু তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। এমন অবতারে দেখে বাকরুদ্ধ সে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এক হাতে তড়িঘড়ি করে চোখ চেপে উচ্চস্বরে চিৎকার করে উঠল, এমন অর্ধনগ্ন অবতারে আমার সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না আপনার? এই ছোট্ট জীবনে আপনার জীবন যৌবন সব দেখে ফেললাম। দ্রুত যৌবন ঢাকুন শারহান ভাই। অরিত্রিকার চিৎকারে লেবি ভয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সারানের ক্রোধ যেন আরো তুঙ্গে। সে এক কদম এগিয়ে এসে অরিত্রিকার সামনে দাঁড়ালো। অরিত্রিকা দুহাতের তালু দ্বারা চক্ষুদয় ঢেকে রেখেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে সে। কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি। আগে কখনো সারহান ভাইয়ের সামনে পড়েনি এমন অপ্রতিকর অবস্থায়, কিন্তু আজ তার বুদ্ধিহীনতার জন্য এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। পণ্ডিতি করে যদি পারফিউম ইউজ না করতো তাহলে অনায়াসে বাঘের মুখ থেকে পালাতে পারত, কিন্তু ওই যে লে হালুয়া মার্কা কপাল, সেজন্য উল্টোপাল্টা কাজ করেও অনায়াসে ধরা পড়ে যায় সে। অরিত্রিকার ফাঁকা ঢোক গিলে কৌতূহলবশত হাতের আঙ্গুল ফাঁক করে পিটপিট করে সামনে তাকালো। সারহানকে উন্মুক্ত শরীরে তার দিকে এগিয়ে আসতে দেখে শিউরে উঠল। ভয়ার্ত ভঙ্গিতে দু চক্ষুদয় থেকে হাত নামিয়ে আতঙ্কিত হয়ে কম্পনরত কণ্ঠে বলে ওঠে, শারহান ভাই, আমার দিকে এগিয়ে আসছেন কেন? সারহান চোয়াল শক্ত করে অরিত্রিকার ভীতিগ্রস্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। উক্ত কথাটা শুনেও কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করল না। উল্টো বাঁকা হেসে এগিয়ে যেতে লাগলো। অরিত্রিকার অবস্থা বেহাল। কি করবে বুঝতে পারছে না। ভয় আতঙ্কে কাঁপছে সে। সারহানের দিকে দ্বিধাদ্বন্দ্বিত দৃষ্টিতে তাকিয়ে চক্ষু লজ্জায় পুনরায় দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো দিশা না পেয়ে দ্রুততার সহিত পেছাতে লাগলো। পেছাতে পেছাতে পা পিছলে দম করেই সারহানের বিছানায় পড়ে গেল হঠাৎ। ভয়ার্ত ভঙ্গিতে চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিয়ে উঠল। সারহান অরিত্রিকার এহেন কাণ্ডে বিরক্ত বোধ করলো ভীষণ। ভ্রুযুগল টান করে গম্ভীর মুখে এগিয়ে গেল বিছানায় রাখা টি শার্ট নিতে। অরিত্রিকা চক্ষুদয় বুঝে ঘাপটি মেরে আছে। নানা ভাবনায় তার মাথায় ঘুরছে। মনে হচ্ছে আজ সে মহা বিপদে পড়েছে। সারহান ভাইকে তার দিকে সন্নিকটে ঝুঁকে আসতে দেখে হকচকিয়ে ওঠে। কেমন যেন শ্বাস আটকে আসার জোগাড়। সে কোনো মতে নিজেকে সামলে বিছানায় যেন মিশে যেতে চাইল। দুহাতে আঁকড়ে ধরল বিছানা। সারহান অরিত্রিকাকে বিছানায় ভয়ার্ত ভঙ্গিতে উদ্ভটভাবে পড়ে থাকতে দেখে তপ্ত শ্বাস ফেলে। বিছানায় মেয়েটার পাশে হাত বাড়িয়ে টি শার্ট নেয়। দ্রুততার সহিত তা পরে কয়েক কদম পিছিয়ে যায়। বুকে দুহাত গুজে গমগমে কণ্ঠে বলে ওঠে, আমার বেডে উল্টে পড়ে না থেকে ওঠ। এমনভাবে শুয়ে আছিস মনে হচ্ছে এই রুমে পার্মানেন্ট থেকে যাওয়ার ইচ্ছে আছে। দ্রুত ওঠ, আমার বেড নোংরা হয়ে যাচ্ছে। অরিত্রিকা চমকে ওঠে। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় তড়িৎ বেগে চক্ষু খুলে তাকায়। সামনে তাকাতেই চক্ষুদয় বিস্ময়ে বড় হয়ে যায়। তড়িঘড়ি করে এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ায় মেঝেতে। উৎকণ্ঠিত অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দৃষ্টি নত করে। সে সারহান ভাইকে অভদ্র ভেবেছিল, কিন্তু না, একটু হলেও ভালো আছে মানুষটা। এক মুহূর্তের জন্য মনে হলো চরিত্রহীন বানিয়ে দিয়েছিল সে। কপাল ভালো চিৎকার করে বাড়ি মাথায় করেনি, নয়তো আজ পরিস্থিতি ভয়াবহ হতো। নেগেটিভ চিন্তা মাথায় আনার জন্য নিজেকেই মনে মনে গালমন্দ করতে লাগলো। সারহান ড্রেসিং টেবিলের কাছে গেল। নির্বিকার চিত্তে হেয়ার ব্রাশ করতে করতে ভরাট কণ্ঠে বলে, তোর প্রেমিকের কি খবর? অরিত্রিকা প্রেমিকের কথা শুনে হতবিহব্বল হয়ে গেল। সারহান ভাই এসব কি বলছে? তার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, এটা উনিও হয়তো বা জানেন, তবে এমন কথা বলছেন কেন? কথাটার অন্তর্নিহিত অর্থ কি? সে সারহানের দিকে তাকায় বিস্ময় ভাব নিয়ে। দ্বিধা কাটিয়ে উষ্ঠ ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, আমার কোনো প্রেমিক নেই শারহান ভাই। সারহান আয়নায় দৃষ্টি নিবদ্ধ করে চুলে ব্রাশ দিয়ে মনোযোগ হয়ে কণ্ঠে অগ্রাহ্যতা নিয়ে বলে, ও রিয়েলি? হুম। প্রেমিক না থাকলে লাভ লেটার আর গোলাপের বুকে কে দিল তোকে? আমার জানা মতে তোকে কেউ ভুল করে ওগুলো দেওয়ার সাহস করবে না।
সারানের অস্বাভাবিক কঠোর বজ্রকণ্ঠের হুঙ্কার শুনে অরিত্রিকা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। ততস্থ ভঙ্গিতে তাকালো সারহানের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধপাস ধপাস করছে। অজানা আতঙ্কে রুহ কেঁপে উঠছে। অরিত্রিকা চিন্তা আর ভয়ে গলা কাঠ হয়ে যাচ্ছে। ভীতিগ্রস্ত ভঙ্গিতে কোনো মতে উষ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল, লাভ লেটার আর ফুলের বুকে কে দিয়েছে আমি জানি না। সারহান ক্ষিপ্ত হয়ে সজোরে শব্দ করে হেয়ার ব্রাশ ড্রেসিং টেবিলে ছুঁড়ে ফেলে। সোজালো দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। দাম্ভিকতা বজায় রেখে এগিয়ে আসলো এবং দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বিদ্রুপাত্মক হেসে বলল, সত্যিই জানিস না নাকি আমাকে মিথ্যে বলছিস? অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই কিভাবে জানলো এসব কাহিনী। গোলাপ ফুলের বুকে তো ভার্সিটিতে ফেলে এসেছে, শুধু চিঠিটা এনেছিল সাথে। চিঠিটা তার হাতে এই মুহূর্তে, তাহলে কিভাবে জানলো? সব কেমন গুলিয়ে যাচ্ছে। সারহান ভাই কি বখাটেদের কথাও জানে? এসব ভেবে শরীর ঠান্ডা হয়ে আসছে। অরিত্রিকা অগত্যা গলার শুষ্ক উপেক্ষা করে কোনো মতে করুণ স্বরে বলে, সত্যি বলছি আমি জানি না। আমাকে তোর স্টুপিড মনে হয়? তুই যা বলবি তাই বিলিভ করব? ছেলেটাকে বল। কোন ছেলে? তোর ভার্সিটির প্রেমিক। বললাম তো কেউ নেই। আই নো তোর দ্বারা সব সম্ভব। এসব প্রেম তো সিম্পল বিষয়। অরিত্রিকার ভাবমূর্তিই পরিবর্তন হলো। এবার রাগে ফেটে পড়ল। এতক্ষণ ভয় সংকোচ আর বিস্ময়ের মাঝে ডুবে থাকলেও সারহানের একই প্রশ্নের পুনরাবৃত্তি তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে কটপট করে তাকালো সারহানের দিকে। চোখে মুখে সুস্পষ্ট ক্ষোভ, কণ্ঠে তীব্র অসন্তোষ ঝরে পড়ল। বললাম তো আমার কোনো প্রেমিক নেই, অথচ আপনি বারবার একই কথা বলে আমাকে হেনস্থা করছেন। সারহানের কপাল কুঁচকে যায়। বেশ কয়েকটা ভাঁজ পড়ে কপালের মধ্যাংশে। গাম্ভীর্য বা পেটে বলে, প্রেমিক নয়, অথচ সেই অচেনা মানুষটার চিঠি এখনো তোর হাতের মুঠোয় বন্দি রয়েছে ফাইরুজ। তোর কাছে অচেনা মানুষটার লেখা কাগজের টুকরো এতটাই মূল্যবান যে সযত্নে নিজের কাছে রেখে দিতে চাইছিস। অরিত্রিকার হাতের মুঠো শিথিল হয়ে গেল। চিঠিটা আলগাভাবে ফসকে মেঝেতে পড়ে। সে হতবুদ্ধি নিয়ে উদ্দাম চক্ষুদয় গম্ভীর শ্যাম মানবটার দিকে তাকালো। সে হতবুদ্ধির মতো স্থির হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল গম্ভীর শ্যামবর্ণ পুরুষটার দিকে। সারহান ভাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, কিন্তু সেই ভিত্তিহীন অপবাদ যেন তার মনের গহীনে তীক্ষ্ণ ক্ষত তৈরি করলো। এক প্রকার ঘৃণা জমাট বাঁধতে লাগলো তার বুকের ভেতর। এমন তোর অবিশ্বাস, এমন প্রশ্নবান। তার আত্মমর্যাদার উপর এ যেন এক কঠোর আঘাত। ক্রোধ মিশ্রিত কণ্ঠে চিল্লিয়ে বলল, আপনি আমার মুখ থেকে শুনতে চাইছেন আমার প্রেমিক আছে, তাই না? ঠিক আছে, তাই হবে। আমি সজ্ঞানে বলছি আমার বয়ফ্রেন্ড আছে এবং সে ফুল আর চিঠি দিয়েছে। আমরা আজ দেখাও করেছি, ভার্সিটি এরিয়াতে হাতে হাত ধরে ঘুরে বেরিয়েছি। আর কি শুনতে চান? অরিত্রিকা একটু থেমে কটাক্ষ করে বলে, আমার বয়ফ্রেন্ড থাকলে আপনার কি সমস্যা সারহান ভাই? আমার লাইফে আমি যা ইচ্ছা করব, তাতে আপনার কি? আমার লাইফ নিজের মর্জি মতো লিড করব। আপনি ইন্টারফেয়ার করার কে? হু আর ইউ? শাসক্ত কথাটা তাচ্ছিল্যে সুরে বলে ওঠে অরিত্রিকা। ক্রোধ ক্ষোভে ফুঁসে উঠেছে আহত বাঘিনীর ন্যায়। কথা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে গেছে। সারহান এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনলেও এখন আর ধৈর্য ধারণ করতে পারল না। তার ক্রোধ এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগান্বিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সজোরে থাপ্পড় মারল অরিত্রিকার নরম গালে। রুমের নীরবতা ভেঙে প্রতিধ্বনি হলো সেই শব্দ। অরিত্রিকা থাপ্পড়ের ভার সইতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল। ছলছল করে উঠল চক্ষুদয়। ব্যথায় মৃদু আর্তনাদ করে ফুপিয়ে কেঁদে দিল। অশ্রুকণা গড়িয়ে পড়ল গাল বেয়ে। ওষ্ঠকণে ব্যথার উপস্থিতি বুঝতে পেরে এক হাত সেই স্থানে স্পর্শ করালো। কেমন যেন গরম তরল পদার্থ। হাত নামিয়ে অশ্রুসিক্ত নয়নে আঙুলের দিকে তাকালো। হাতের আঙুলে রক্তের দাগ। সে শিউরে উঠল তৎক্ষণাৎ। অশ্রুসিক্ত নয়নে ফেলফেল করে অবিশ্বাস্য চাহনিতে তাকালো সারহানের দিকে। সারহান ক্রোধে জর্জরিত হয়ে রক্তাভ চক্ষুদয় মেলে নির্দয় রূপে ভ্রুক্ষেপহীনভাবেই দাঁড়িয়ে আছে। ক্রোধে হাতের শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে। মুখাভয় কঠোরতায় স্পষ্ট। দাঁতে দাঁত চেপে কাঠিন্যতা এঁটে তর্জনে আঙ্গুল উঁচিয়ে প্রশ্নাত্মক ভঙ্গিমায় বলল, কি বললি? আমি তোর লাইফে ইন্টারফেয়ার করছি? হাউ ফানি। শুনে রাখ, তুই আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নস। ইউ আর নাথিং টু মি।
তোর জন্য আমি আমার নিজের কাজ ফেলে দখলদারিত্ব করব? গেট দ্যাট স্ট্রেট, অরিত্রিকা। অরিত্রিকা ক্রন্ধনরত কাতর ভাঙা কণ্ঠে বলল। আপনি ভীষণ নিষ্ঠুর সারহান ভাই। সব সময় আমাকে অপমান করেন। আমার থেকে ভালোভাবে জানতে চাইলে সব কিছু বলে দিতাম। কিন্তু আপনার তো সেই সময় নেই। প্রথম থেকে সত্যি কথা বলে বলে হাঁপিয়ে যাচ্ছিলাম, অথচ আপনি বিশ্বাস করলেন না। যখনই মিথ্যা বললাম, উপহার স্বরূপ থাপ্পড় পড়লো গালে। আপনি খুব খারাপ সারহান ভাই, আপনি খুব খারাপ। অরিত্রিকা উচ্চস্বরে কাঁদতে কাঁদতে উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো ভঙ্গিতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। সারানের ক্রোধ যেন নিমিষে কর্পূরের ন্যায় উড়ে গেল। কিছুক্ষণ নীরব শান্ত চাহনিতে তাকিয়ে রইল সেদিকে, কিন্তু তার মাঝে কোনো অনুতপ্ততার রেশ দেখা গেল না। নির্লিপ্ততা নিয়ে কাবারের দিকে হেঁটে যেতে দৃষ্টি স্থির হলো মেঝেতে পড়ে থাকা চিঠিটার দিকে। বিগড়ে যাওয়া মেজাজে সেটা তুলল, কৌতূহলবশত চিক খুলল, ধীর কণ্ঠে কয়েকটা লাইন পড়ল। প্রিয় বিউটিফুল গার্ল, হে বিউটিফুল গার্ল, কেমন আছো? আমার মন বলছে অনেক ভালো আছো। তোমায় আমি প্রথম দেখেছিলাম রাস্তার ধারে ফ্লাওয়ার শপের সামনে। কানে লাল টকটকে গোলাপ ফুল গুঁজে দাঁড়িয়েছিলে লাজুক ভঙ্গিতে। দূর থেকে সেই চাহনি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। বিউটিফুল গার্ল, তোমার রূপের রহস্য কি? না মানে এত সুন্দর কেন তুমি? চিঠিটা পড়ে সারহানের চোয়াল শক্ত হয়ে উঠল। বলিষ্ঠ পুরুষালী হাতের তালু দ্বারা পিষ্ট করল চিঠিটা। তীব্র অবহেলায় ছুঁড়ে ফেললো ব্যালকনির দিকে। এগিয়ে গিয়ে বসলো ডিভানে, দুহাত তারা খামচে ধরলো ভেজা চুলগুলো। রাত একটা পেরিয়ে গেছে, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে নিঃশব্দ প্রহরের দিকে। গভীর রাত্রির আবেশে তন্দ্রাচ্ছন্ন শহরে নিদ্রায় মগ্ন মানুষজন। বাতাসে অলসভাবে দুলছে জানলার পর্দা, আর নিস্তব্ধতার মাঝেই কোথাও দূরে বেজে ওঠে কোনো নিশাচর প্রাণীর গম্ভীর ডাক। গহীন অন্ধকার রাত যেন অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে শহরের প্রতিটি কোণ। অলিগলির ফাঁক দিয়ে জেগে থাকা পথবাতির মলিন আলো কেবল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের নিস্তরঙ্গ প্রবাহে হারিয়ে যাওয়া একাকী দর্শকের মতো। গভীর রাতে তন্দ্রা ঘুরে আচ্ছন্ন চৌধুরী নিবাসের সকল সদস্য। নিস্তব্ধ পুরো বাড়ি, শুধু ঘুম নেই সারহানের চোখে। বিছানায় আধশোয়া হয়ে এক হাত কপালে দিয়ে গভীর চিন্তায় মগ্ন। দু চোখে ঘুমের আনাগোনা নেই আজ। নির্ঘুম রাত আজ যেন সাক্ষী দিচ্ছে তার অতিরিক্ত টেনশনের। আজ বোধ হয় সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হবে। সারহান অশান্ত ভঙ্গিমায় বিছানা থেকে নেমে দাঁড়ায়, টি শার্ট টেনে টুনে ঠিক করে নেয়, পা বাড়ায় রুমের দরজার দিকে। দরজা খুলে ট্রাউজারের পকেটে দুহাত গুজে সিঁড়ির দিকে হাঁটতে থাকে। নিজে কি এক কাপ কফি খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াতে পাশের রুমের দিকে নজর পড়ল। রুমের দরজা হাত খোলা এবং লাইট জ্বালানো। তবে কি মেয়েটা ঘুমায়নি, নাকি রাত জেগে কান্নাকাটি করছে? সারহান নিজের দাম্ভিক ভাব উপেক্ষা করে ভ্রুযুগল কুঁচকে গম্ভীর মুখে রুমের দিকে গেল। হাত দ্বারা দরজা ঠেলে সংকোচহীনভাবে নিঃশব্দে রুমের ভেতর প্রবেশ করল। দেনামোনা না করে স্বাভাবিকভাবেই এগিয়ে গেল বিছানার দিকে। অরিত্রিকা এলোমেলো হয়ে শুয়ে আছে বিছানায়, পাশে লেভি শুয়ে আছে। দুজনেই গভীর ঘুমে মগ্ন। মেয়েটার খোলা চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মাথার নিচে বালিশ নেই, কমফোর্টার গলা অবধি জড়ানো। সারহানের দৃষ্টি আটকে যায় অরিত্রিকার শুকনো মলিন মুখশ্রীতে। চক্ষুদয়ের নিচে নোনা পানি শুকানোর দাগ স্পষ্ট ফুটে উঠেছে। নিচের ওষ্ঠকোণে ক্ষত দৃশ্যমান, সেখানে শুকনো রক্ত লেগে আছে। মেয়েটার শরীর কেমন যেন নির্জীব প্রাণহীন লাগছে। সারহানের অন্তর্কোণ কিছুটা নরম হয়ে আসে, মুখাভয়ে বিচলিত ওঠে। অরিত্রিকার মাথা বরাবর মেঝেতে হাঁটু গেড়ে বসে। ভালোভাবে তাকালো মেয়েটার কান্নায় লাল হওয়া বিধ্বস্ত মুখশ্রীতে। মুখ কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, তা দেখে বক্ষ কেমন কেঁপে উঠল। অরিত্রিকাকে আজ ভীষণ অন্যরকম লাগছে। এরূপ দৃশ্য দেখে অশান্ত হয়ে গেল মনসত্তা। সারান একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। আকস্মিক বিচলিত মনে পুরুষালী অমিশ্রণ হাতের আঙ্গুল দ্বারা অরিত্রিকার ওষ্ঠকোণের ক্ষতস্থানে ছুঁয়ে দেয় আলতোভাবে। অতি যত্নে ওষ্ঠে লেগে থাকা অবশিষ্ট রক্ত ধীর আঙ্গুল দ্বারা মুছে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে কিছু একটা খোঁজার প্রয়াস চালায়। বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর কাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পেল। দ্রুততার সহিত ফার্স্ট এড বক্স হাতে নিল। বক্সটা খুলে পরিষ্কার তুলে নিল। অস্বাভাবিক শান্ত ভঙ্গিতে সযত্নে ওষ্ঠকোণে জমাট বেঁধে থাকা রক্ত পরিষ্কার করতে উদ্যত হলো।
সারহান কার্য সম্পাদন করার সময় উত্তেজিত ভাব দমিয়ে রেখে শান্ত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো। বারবার কেন আমার ধৈর্যের বাঁধ ভাঙিস অরিত্রী? 2 বছর ধরে যে দহন আমাকে গ্রাস করে রেখেছে তার প্রতিটি শিখায় আমি পুড়েছি। দগ্ধ সত্তাকে অন্তরে লুকিয়ে স্বাভাবিক থাকার ভান করেছি, অথচ সেই দহনের মূল কারণ তুই। আমার ভেতরে যে ভয়ঙ্কর দগ্ধ সত্তা ঘুমিয়ে আছে, তোর জন্যই তাকে সে কোলে বেঁধে রেখেছি, তোকে বাঁচিয়ে রেখেছি তার ক্রূর স্পর্শ থেকে। অথচ তুই তুই অবুঝের মতো তুই অবুঝের মতো সেই সত্তাকে জাগিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছিস। বড্ড বোকা তুই অরিত্রী, বড্ড বোকা। সারহান শান্ত চাহনিতে অরিত্রিকার ফর্সা গালের দিকে অপলক চেয়ে রইল। থাপ্পড় দেওয়ার কারণে ডান গালে আঙুলের ছাপ ফুটে উঠেছে। সেই স্থান লালচে বর্ণ ধারণ করেছে, কিছু স্থানে রক্ত জমে গেছে। দেখতে কেমন যেন বীভৎস লাগছে। সারহান সেই দৃশ্য পর্যবেক্ষণ করে গভীর চাহনিতে চক্ষুদয় বন্ধ করে তপ্ত শ্বাস ফেলে, অতঃপর চক্ষু মেলে সযতনে ওষ্ঠকোণের ক্ষত স্থানে এবং গালে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। কার্য সম্পূর্ণ করে অ্যান্টিসেপটিক ওষুধ ফার্স্ট এইডে রাখে। পুনরায় বক্সটি যথাস্থানে রেখে বিছানার পাশে রাখা ছোট্ট টেবিল হতে টিস্যুর বক্স থেকে টিস্যু নিল। নিগড় চাহনিতে তাকিয়ে টিস্যু ভাঁজ করে আলতো হাতে নিঃশব্দে অরিত্রিকার মুখশ্রী মুছিয়ে দিতে লাগলো। কান্নার ফলে মুখে নোনা পানির বিন্দু শুকিয়ে গিয়েছিল, সেগুলি পরিষ্কার করার প্রয়াস চালালো। সারহান ডান গালে টিস্যু স্পর্শ করতে অরিত্রিকা ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়েছে। মৃদু আর্তনাদ করলো চক্ষু বন্ধ অবস্থায়, কিছুটা নড়ে চড়ে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ে। সারহান নীরব চাহনিতে দেখলো শুধু, গুটিয়ে নিল তার হাত, হাতের মুঠোবন্দি টিস্যু পিষ্ট করে মেঝেতে ফেললো। নিঃশব্দে উঠে দাঁড়ালো, নির্লিপ্ত ভঙ্গিতে অদ্ভুত হাসলো। আজ সে নিজের মনের বিরুদ্ধে গিয়ে স্টুপিড মেয়েটার জন্য মায়া দেখিয়েছে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। এইসব দরদ সহানুভূতি তার ধাঁচে নেই, কিন্তু মনুষ্যত্ব হয়তো বেঁচে আছে তার মাঝে। এজন্যই হয়তো তার মতো মানুষের মনে একটু হলেও সহানুভূতি জন্মেছে। সে থাপ্পড়টা মারত না, কিন্তু অরিত্রিকার গলা উঁচিয়ে তাকে অপমান করার জন্য প্রাপ্য হিসেবে থাপ্পড় দিয়েছে। তার মাঝে মোটেও এসব নিয়ে অনুশোচনা হচ্ছে না। সারহান রুমের লাইট অফ করে দেয় এবং ধীর পায়ে এগিয়ে যায় রুমের বাহিরে। দরজার কাছে এসে হঠাৎ থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় আবার অরিত্রিকার দিকে। অন্ধকার আচ্ছন্ন রুমের বাহির হতে হালকা আলো জানলার গ্লাস ভেদ করে আসছে। সে আলোয় মেয়েটার আবছা প্রতিবিম্ব পরিলক্ষিত হলো। ধীর চাহনি ফেলে শান্ত কণ্ঠে আওড়ালো। দৃষ্টির আয়তনে থাকলেও কিছু সত্য চিরকাল অদৃশ্য থেকে যায়, আর সে অদেখা সত্যগুলো আড়ালে থাকাটাই শ্রেয়, কারণ প্রকাশ পেলেই তা আমাদের অন্তরে নিঃশব্দ আগুন জ্বালিয়ে দেয়, যা প্রতিনিয়ত পুড়িয়ে ছাই করে অনুভূতির গভীরতম স্তর। সারহানা দাঁড়ায় না সেথায়, নিঃশব্দে পা বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায় দ্রুত। সাদা তন্দ্রাচ্ছন্ন ঢুলো ঢুলো চক্ষুদয় মেলে সিঁড়ি বেয়ে উপরতলায় আসতে কারো উপস্থিতি পেল। অন্ধকারাচ্ছন্ন করিডোরে হঠাৎ কারো আগমনে বেশ ভয়ও পেল, কিন্তু তা প্রকাশ না করে দ্রুত সিঁড়ি ডিঙিয়ে এসে চারপাশে তাকালো। হালকা আলোয় সারহানকে অরিত্রিকার রুমের সামনে থেকে হেঁটে আসতে দেখে আশ্চর্যজনিত হলো। আগ বাড়িয়ে পেছন থেকে ডাকলো সে। ভাই। সাদাতের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতে তৎক্ষণাৎ থেমে যায়, কপালে ভাঁজ ফেলে ভ্রু বাঁকিয়ে পেছনে তাকায়। তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি নিবদ্ধ করে তাকায়। সাদাত চঞ্চল পায়ে এগিয়ে যায় ভাইয়ের দিকে, গলা ঝেড়ে প্রশ্ন করে, ভাই তুমি এত রাতে কি করছো এখানে? সারান এক মুহূর্ত দেরি না করে ভরাট কণ্ঠে উত্তর দেয়। আমি কি করছিলাম সেসব বাদ দে, এবার বল তুই এত রাতে না ঘুমিয়ে ওপর নিচ ছোটাছুটি করছিস কেন? সাদাত হোক চুকিয়ে যায়। সে কি বলবে লিভিং রুমে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল? এটা বললে ঝাড়ি খেতে হবে, এটা সে খুব ভালো করেই জানে। হাসান ভান করে বলল, আসলে ভাই লিভিং রুমে বসেছিলাম, টিভিতে খেলা দেখছিলাম। খেলা দেখছিলি নাকি অন্য কিছু করছিলি? সত্যি ভাই খেলা দেখছিলাম। কারেকশন কর আনসারটা। টিভিতে খেলা দেখছিলি না, বরং ফোনে মেয়েদের মন নিয়ে খেলছিলি। সাদাতের মুখ হা হয়ে গেছে। এই মানুষটার থেকে নিজের কর্মকাণ্ড লুকালেও ঠিকই ধরা পড়ে যায়। তার মানে ভাই তার পেছনে স্পাই লাগিয়ে দিয়েছে। বাড়িতে শান্তি নেই, বাইরেও শান্তি নেই, সে যাবেটা কোথায়? 2 বছর আগে সব ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল, ভেবেছিল দূরে কোনো ভার্সিটিকে গেলে সারহানের তীক্ষ্ণ নজর থেকে বাঁচতে পারবে, কিন্তু তার হলো কই?
উল্টো রাজশাহী ভার্সিটিতেই শুধু চান্স পেল, আর বাকিগুলোতে ডাব্বা। একেই বলে ঘরের মুরগি বাইরে গিয়ে ডিম পাড়তে পারে না। একশ্বাস বিরক্তিতে মুখ ভার হয়ে গেল।